আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আপনারা যারা ভাই স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যানুইটির ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমরা কিন্তু ভাই আপনাদের জন্য টপ 25 কোয়েশ্চেনের অ্যানালাইসিস পর্বগুলো শেয়ার করতেছি। যে আমরা ফার্স্ট একটা ক্লাসে গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে টপ 25 কোয়েশ্চেনের 11 নম্বর কোয়েশ্চেন পর্যন্ত অ্যানালাইসিস আপনাদের জন্য শেয়ার করেছিলাম। আজকের এই পর্বে একটু কঠিনতর কোয়েশ্চেনগুলোর অ্যানালাইসিস আপনাদের জন্য শেয়ার করব। সো আপনারা যারা প্রথম পর্বটা দেখেননি, প্রথমবারের মতো ক্লাসগুলো দেখতেছেন, আপনারা অবশ্যই এই চ্যাপ্টারের গুণগত রসায়ন এই চ্যাপ্টারটার প্রথম পর্বে করা 11টা কোয়েশ্চেনের অ্যানালাইসিসগুলো আমরা অবশ্যই দেখে নেবেন। পাশাপাশি আজকের এই ক্লাসটাও কিন্তু আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমরা এখানে যে কঠিন কোয়েশ্চেনগুলো আপনাদের জন্য ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, এইগুলোতে আমরা যে টপিকের কনসেপ্টগুলো আপনাদেরকে ক্লিয়ার করে দিব, এইগুলো যদি আপনি বুঝতে পারেন, সো এই টপিক থেকে যখন পরবর্তীতে অন্য কোনো কোয়েশ্চেন আসবে, আপনি কিন্তু ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। সো আসেন আমরা 12 নম্বর কোয়েশ্চেন থেকে আজকের এই অ্যানালাইসিস ক্লাসটা শুরু করব। প্রথম যে 12 নম্বর যে কোয়েশ্চেনটা, ফেরিক ক্লোরাইটের জলীয় দ্রবণে ফুটায় অ্যামোনিয়াম থায়োসায়ানেটের জলীয় দ্রবণ যোগ করলে কি ঘটবে? কিসের জলীয় দ্রবণে? বা ফেরিক ক্লোরাইটের জলীয় দ্রবণে। সো ফেরিক ক্লোরাইড বলতে আমরা এখানে প্রথমে যেটা বুঝতেছি, ফেরিক ক্লোরাইড বলতে এখানে কি আছে বলেন তো? আয়রন 3+। আয়রন কি আছে ভাই? 3+। আর ফেরাস ক্লোরাইড যেটা, এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে আয়রন 2+। কি ভাই? আয়রন 2+। তো এখানে আমাকে বলা হচ্ছে এই যে ফেরিক ক্লোরাইড, দ্যাট মিনস হচ্ছে এই যে আয়রন 3+, এটার জলীয় দ্রবণে যখন আমি ফুটায় কি যোগ করব? অ্যামোনিয়াম থায়োসায়ানেট যোগ করব, যেটার সংকেতটা হচ্ছে কি বলেন তো? NH4CNS। এই জিনিসটা যোগ করব, তখন সেই ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে যে কোন ঘটনাটা ঘটবে। এখানে 4টা ঘটনা দেওয়া আছে। সো একটা জিনিস মনে রাখবেন, এই যে রিয়েকশনটা আয়রন 2+, অর্থাৎ ফেরাস এবং ফেরিক, এই দুইটা ক্ষারকীয়মূলক, এই দুইটা ক্যাটায়নের যে সিক্ত পরীক্ষার যে প্রয়োজনীয় দ্রবণ, সেটা অ্যামোনিয়াম থায়োসায়ানেট। এই অ্যামোনিয়াম থায়োসায়ানেটের মাধ্যমে কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারি, কারণ ফেরাসের ক্ষেত্রে এক ধরনের রিয়েকশন হয় এই ক্ষেত্রে, আর ফেরিকের ক্ষেত্রে কিন্তু এক ধরনের কী হবে? রিয়েকশন হয়। সেই রিয়েকশনগুলো যদি আমরা দেখি, যেমন ফেরাসের ক্ষেত্রে, ফেরাস ক্লোরাইডের ক্ষেত্রে যে রিয়েকশনটা হয় সেটা হচ্ছে বিক্রিয়া করে এই যে এখানে হচ্ছে অ্যামোনিয়াম আয়ন আর একটা হচ্ছে CNS-, এই দুইটা আয়ন তৈরি হয় এই অ্যামোনিয়াম থায়োসায়ানেটের মধ্যে। যে ফেরাসের ক্ষেত্রে বিক্রিয়া করে যেটা হয় সেটা হচ্ছে FeCNS2, ফেরাসের ক্ষেত্রে ফেরাস থায়োসায়ানাইড। আর ফেরিকের ক্ষেত্রে ঠিক সেম উৎপাদ, সেটা হচ্ছে FeCNS, জাস্ট ডিফারেন্সটা হচ্ছে হোল 3। একটা ফেরাস থায়োসায়ানেট আর একটা হচ্ছে ফেরিক থায়োসায়ানেট তৈরি হয়। তো এই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমরা দুইটা ভিন্ন বৈশিষ্ট্য পাই। এই যে ফেরিকের ক্ষেত্রে যেটা ফেরিক থায়োসায়ানেট তৈরি হচ্ছে, এটা হচ্ছে মূলত রক্ত লাল বর্ণের। কি ব্যা? এই ক্ষেত্রে হচ্ছে ভাই ফেরিক থায়োসায়ানেটের একটা রক্ত লাল বর্ণের অধিক্ষেপ তৈরি হয়। কি ভাই? রক্ত লাল বর্ণের কি তৈরি হয়? অধিক্ষেপ তৈরি হয়। কিসের ক্ষেত্রে? ফেরিক থায়োসায়ানেটের ক্ষেত্রে। আর যেটা ফেরাস থায়োসায়ানেট তৈরি হচ্ছে ফেরাস আয়নের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভাই বর্ণহীন। এটা কি ভাই? বর্ণহীন, এবং একটা স্বচ্ছ দ্রবণ তৈরি হয়। বর্ণহীন এবং স্বচ্ছ দ্রবণ কি ভাই? তৈরি হয়। তার মানে দুইটার ক্ষেত্রে দুইটা ভিন্ন বৈশিষ্ট্য পাচ্ছি। যখন ফেরিকের ক্ষেত্রে অ্যামোনিয়াম থায়োসায়ানেট যখন বিক্রিয়া করে, তখন হচ্ছে ফেরিক থায়োসায়ানেট তৈরি হয়। এই ফেরিক থায়োসায়ানেট এটা হচ্ছে একটা রক্ত লাল বর্ণের একটা কি তৈরি করে? অধিক্ষেপ তৈরি করে। আর ফেরাসের ক্ষেত্রে এই অ্যামোনিয়াম থায়োসায়ানেটের সাথে বিক্রিয়া করে ফেরাস থায়োসায়ানেটের একটা বর্ণহীন স্বচ্ছ দ্রবণ তৈরি করে। অর্থাৎ দুইটা ভিন্ন বৈশিষ্ট্য থেকে আমরা বুঝতে পারি যে কোনটা ফেরিক আয়ন আর কোনটা কি আয়ন বা ফেরাস আয়ন। সো আমরা আলটিমেটলি এই কোয়েশ্চেনের ক্ষেত্রে বলতে পারি, যেহেতু এখানে ফেরিক ক্লোরাইড বলেছে, সো আয়রন 3+। সো আয়রন 3+-এর ক্ষেত্রে ফুটায় যখন অ্যামোনিয়াম থায়োসায়ানেট দিব, সেক্ষেত্রে আমরা ফেরিক থায়োসায়ানেটের লাল বর্ণের, রক্তের মতো একটা লাল বর্ণের কি তৈরি হবে বা অধিক্ষেপ তৈরি হবে। ডি অপশনে যেটা আছে, এই যে ডি অপশন অ্যান্সার হবে। রক্তের মতো একটা কি তৈরি করবে? লাল দ্রবণ তৈরি করবে। ঠিক আছে, বি অপশনটা কিন্তু লাল বর্ণের অধিক্ষেপ বলেছে সরাসরি, বাট এখানেও কিন্তু দেখেন ট্রিক্সটা দেখেন, এটা হচ্ছে রক্ত লাল বর্ণের অধিক্ষেপ,
বাট অপশনে কিন্তু অনেকেই বি নাম্বারটা দাগিয়ে দিবেন, লাল বর্ণের অধক্ষেপ না কিন্তু সরাসরি, এটা হচ্ছে রক্তের মতো একটা লাল বর্ণের কি তৈরি করে, অধক্ষেপ বা দ্রবণ তৈরি করে। সো অপশনের অ্যান্সার কিন্তু ডি, নট বি। আর ফেরাসের ক্ষেত্রে কিন্তু ভাই কোনো রিয়েকশন বা বিক্রিয়া হয় না। এই দুটা জিনিস মনে রাখবেন। এখানে আরও অনেকগুলা জিনিস আমরা আলোচনা করতে পারি, সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলোতে আসবো। সো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। পরের কোয়েশ্চেন, ওকে আসেন ভাই, আমরা 13 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। 13 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম 3+ আয়ন শনাক্তকরণে নিম্নের কোন বিকারক ব্যবহৃত হয়। এখানে মূলত যে গ্রুপ বিকারকগুলো আছে 3A, 3A এর ক্ষেত্রে আমরা কয়েকটা আয়ন পাচ্ছি, মনে রাখবেন 3A। এটার ক্ষেত্রে আমরা যে ধাতব আয়নগুলো পাই, একটা হচ্ছে আয়রন 3+ আয়ন, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, আর একটা হচ্ছে ক্রোমিয়াম 3+ আয়ন। এগুলো হচ্ছে যে গ্রুপ বিকারক, যেটা আমরা যখন আলাদা আলাদা করবি গ্রুপ 2A, গ্রুপ 3A, এই ক্ষেত্রে 3A এর ক্ষেত্রে আমরা তিনটা, যেমন আয়রন 3+ পাচ্ছি, অ্যালুমিনিয়াম 3+ পাচ্ছি, ক্রোমিয়াম 3+ পাচ্ছি। তো একটা জিনিস মনে রাখবেন, জৈব লবণের গ্রুপ বিশ্লেষণে গ্রুপ 3 এর ক্ষেত্রে আমরা যে গ্রুপ বিকারকটা ব্যবহার করি সেটা হচ্ছে আপনার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কিংবা NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা ব্যবহার করি হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এটাও কিন্তু আপনার ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছিল যে কোয়েশ্চেনটা এভাবে হতে পারে, গ্রুপ 3 এর যে ধাতব আয়নসমূহ হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত করার জন্য অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে নিচের কোনটি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। আমি আবারও বলতেছি, কোয়েশ্চেনটা আপনার হতে পারে গ্রুপ 3 এর যে ধাতব আয়নগুলো আছে, যেমন আয়রন 3+, অ্যালুমিনিয়াম 3+, ক্রোমিয়াম 3+, এই আয়নগুলোকে হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত করার জন্য আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি। এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে আমরা আর কি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অর্থাৎ গ্রুপ 3 যে ধাতব আয়নগুলো আছে, এই ধাতব আয়নগুলো হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত করার জন্য আমরা গ্রুপ বিকারক হিসেবে যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার করি, সেটা হচ্ছে মূলত অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে। ঠিক আছে, সো মনে রাখবেন এই জিনিসটা। সো এখানে আলটিমেটলি কি হয়, আয়রন 3+ এর ক্ষেত্রে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে আপনার তৈরি হবে হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, FeOH3। আবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে সেটা কি হবে, AlOH3। দুইটার ক্ষেত্রে দুইটা ভিন্ন ভিন্ন বর্ণ হয়। যেমন ফেরিক হাইড্রোক্সাইড, এটা হচ্ছে মূলত লালচে বাদামি বর্ণের, লালচে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয়। এগুলো কিন্তু কালারগুলো মনে রাখবেন, লালচে বাদামি বর্ণের কি অধক্ষেপ তৈরি হয়। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যখন হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত হবে, সেক্ষেত্রে হচ্ছে জেলির ন্যায় সাদা, জেলির ন্যায় সাদা কি তৈরি হয়, অধক্ষেপ তৈরি হয়, জেলির ন্যায় সাদা অধক্ষেপ। সো জিনিসগুলো মনে রাখবেন। তার মানে আলটিমেটলি এখানে আমি আপনাকে দুইটা জিনিস বোঝাতে চাচ্ছি, যে কোয়েশ্চেনটা এভাবে হতে পারে, যে কোয়েশ্চেনগুলো যে অজৈব লবণের গ্রুপ বিশ্লেষণে গ্রুপ 3 এর গ্রুপ বিকারক কোনটা। গ্রুপ বিকারকটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, অ্যামোনিয়াম NH4Cl, অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা কি ব্যবহার করি, NH4OH। ঠিক আছে, এই যে এটা ব্যবহার করি। সো সেক্ষেত্রে যে গ্রুপ 3 যে আয়রন 3+, অ্যালুমিনিয়াম 3+, ক্রোমিয়াম 3+, এগুলো ভিন্ন ভিন্ন বর্ণের অধক্ষেপ তৈরি করে। যেমন আয়রন 3+টা কি করে, আয়রন 3+টা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে যে ফেরিক হাইড্রোক্সাইডটা তৈরি হচ্ছে, এটার অধক্ষেপটা হচ্ছে লালচে। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি হচ্ছে, এটা হচ্ছে জেলির ন্যায় সাদা অধক্ষেপ। এই জিনিসগুলো মনে রাখবেন। আর এই কোয়েশ্চেন অ্যান্সারটা আমরা কি দেখাবো, জলীয় দ্রবণে অ্যালুমিনিয়াম 3+টা কি গ্রুপ 3 এর অন্তর্ভুক্ত। সো 3 এর ক্ষেত্রে কমন সেটা অ্যালুমিনিয়াম 3+ বলুক। আপনাকে এই কোয়েশ্চেনে আয়রন 3+ আয়ন শনাক্তকরণে নিম্নের কোন বিকারক ব্যবহৃত হয়, সেটার ক্ষেত্রেও কিন্তু অ্যান্সার হবে কি NH4OH। কারণ গ্রুপ 3 এতে যে ধাতব আয়নগুলো আছে, এগুলোকে আমরা হাইড্রোক্সাইড হিসেবে অধক্ষিপ্ত করার জন্য অ্যামোনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা কি ব্যবহার করি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে থাকি। সো অপশনের বিটা হচ্ছে নিঃসন্দেহে সঠিক অ্যান্সার। আর এই যে অধক্ষেপের যে বর্ণগুলো, এই বর্ণগুলো কিন্তু মনে রাখবেন, এগুলো কিন্তু ভর্তি পরীক্ষায় অনেকবার এসেছিল।
আসেন এরপরে ভাই আমরা 14 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। 14 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার সঠিক উপস্থাপন নিচের কোনটা। অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ করলে যে নিচের কোন বিক্রিয়াটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। এটা একদম সিম্পল একটা কোয়েশ্চেন। আমরা যখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড, একটু আগেও কিন্তু আমরা অ্যালুমিনিয়াম 3+ আয়নের কথা বলেছি, যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ওখান থেকে কিন্তু আমরা অ্যালুমিনিয়াম 3+ আয়নটা পাচ্ছি। সো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ করলে, আর্দ্র বিশ্লেষণ করা মানে কি, পানির সাথে আমার কি করানো, রিয়েকশন করানো। সো আলটিমেটলি যখন আমরা রিয়েকশন করাবো সেক্ষেত্রে কি তৈরি হচ্ছে, আমরা যদি সেটা একটু দেখি, তৈরি হবে হচ্ছে উৎপাদ তৈরি হচ্ছে এই যে এখানে অ্যালুমিনিয়াম 3+ আয়ন, এখানে Cl- আর এখানে H+ আর এখানে OH-, পানিটা ভেঙে এভাবে তৈরি হচ্ছে। সো এখানকার পজিটিভ এখানকার নেগেটিভ, আর এখানকার নেগেটিভ এখানকার পজিটিভের সাথে কি করবে, রিয়েকশন করবে। রিয়েকশন করে আলটিমেটলি আমার তৈরি করবে হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3 প্লাস এখানকার ক্লোরিন আর এখানকার হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি হবে HCl, এক্ষেত্রে 3HCl তৈরি হবে। সো আলটিমেটলি দেখেন অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে রিয়েকশনটা সেটা মূলত আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে হচ্ছে। কি পদ্ধতিতে? আয়ন এক্সচেঞ্জ। অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা প্রথমে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে অ্যালুমিনিয়াম 3+, Cl-, আর পানিটাও ভেঙে H+, OH-। এখানকার পজিটিভ এখানকার নেগেটিভকে নিচ্ছে, এখানকার নেগেটিভ এখানকার পজিটিভকে নিয়ে যে জলীয় আর্দ্র বিশ্লেষণে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস কি ব্যয় HCl। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে যে দুটো ভিন্ন যে এখানকার রিয়েকশনটা, আপনাকে সঠিক রিয়েকশনটা এখন আপনি খুঁজে বের করেন এখান থেকে, অপশন থেকে আপনি যদি খুঁজে বের করেন সেক্ষেত্রে বি নাম্বার অপশনটা সঠিক। দেখেন আপনি সমতা বিধান করতে হবে আর কি, এখানে সমতা বিধান করে আপনি বি নাম্বার অপশনটাকেই সঠিক দেখতে পারবেন, ঠিক আছে, সমতা বিধান করলে। সো এখানে আরেকটা জিনিস এই কোয়েশ্চেনে আমি আপনাকে করতে চাচ্ছি, যেমন এই কোয়েশ্চেনটা বুঝতে তো পারছেন রিয়েকশনটা, জাস্ট আপনি সমতা বিধান করে নেবেন। উৎপাদটা তো বুঝতে পারছেন, উৎপাদটা তৈরি হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পজিটিভ নেগেটিভ এইভাবে নিয়ে আসতেছে। এরপর আপনি সমতা বিধান করলে অপশন বি নাম্বার যেটা আছে সেটা হচ্ছে সঠিক হবে। আর এই কোয়েশ্চেনটা এভাবেও হতে পারে যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণের প্রকৃতিটা কোন ধরনের, কি অম্লীয় না ক্ষারীয়, এভাবে কিন্তু কোয়েশ্চেনটা হয়। কি ভাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণের বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষণ যেটাই বলি, এই আর্দ্র বিশ্লেষণের প্রকৃতিটা কেমন, কি অম্লীয় না ক্ষারীয়, এই কোয়েশ্চেনটাও কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় দেখি। সো আলটিমেটলি অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে যখন আর্দ্র বিশ্লেষণ করতেছি আমরা সেক্ষেত্রে দুইটাও প্রোডাক্ট পাচ্ছি, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পাচ্ছি আর একটা হচ্ছে HCl পাচ্ছি, যেখানে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে মৃদু ক্ষার, কি ভাই মৃদু ক্ষার, আর HCl যেটা হচ্ছে একটা তীব্র অ্যাসিড, কি অ্যাসিড ভাই, তীব্র অ্যাসিড। সো আলটিমেটলি তীব্র অ্যাসিডের ক্ষেত্রে কি হবে, H+ আয়নের পরিমাণটা বেশি হবে, মৃদু ক্ষারের ক্ষেত্রে হাইড্রোক্সাইড আয়নের পরিমাণটা কি হবে, কম হবে। সো আমরা বলতে পারি যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণ বা জলীয় দ্রবণে যেহেতু HClটা তীব্র অ্যাসিড, সো তীব্র অ্যাসিডের ক্ষেত্রে H+ আয়নের পরিমাণটা বেশি হবে। সো আমরা বলতে পারি H+ আয়নের পরিমাণ বেশি হওয়া মানে এটার আর্দ্র বিশ্লেষণটা কোন প্রকৃতির, অম্লীয় প্রকৃতির হবে। কি প্রকৃতির হবে, অম্লীয় প্রকৃতির হবে, কারণ HClটা কি তীব্র অ্যাসিড বিদায় এই তীব্র অ্যাসিডের ক্ষেত্রে H+ আয়নের পরিমাণটা বেশি হবে। সো H+ আয়নের পরিমাণ বেশি মানে ওই দ্রবণের প্রকৃতিটা কি হবে, অম্লীয় প্রকৃতির হবে। সো এই জিনিসটাও কিন্তু মনে রাখবেন, এটাও কিন্তু আমরা ভর্তি পরীক্ষায় অনেকবার দেখেছি। আসেন ভাই আমরা নেক্সট 15 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। 15 নম্বর কোয়েশ্চেনে বলা হচ্ছে নিচের কোনটির প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যার সমান। এই কোয়েশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা চুম্বক অংশ থেকে এসেছে। আমরা এখানে প্রথমে জানবো হচ্ছে আলফা কণাটা কি জিনিস, আলফা কণাটা কোত্থেকে তৈরি হচ্ছে, এই টার্ম থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা করা হয়েছে। আলফা কণা আমরা তাদেরকে বলি, আলফা কণা হচ্ছে মূলত দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস, কি ভাই, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলে থাকি, আলফা কণা। এবং সে আলফা কণাটা কিভাবে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে হিলিয়াম পরমাণু থেকে, কি ভাই, হিলিয়াম পরমাণু থেকে যখন আমরা দুইটা ইলেকট্রন সরিয়ে নিচ্ছি, হিলিয়াম পরমাণু থেকে যখন দুইটা ইলেকট্রন সরিয়ে নিচ্ছি তখন কি তৈরি হচ্ছে, এই যে 4/2 হিলিয়াম 2+, এই যে দ্বিধনাত্মক এই যে নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে এটাকেই মূলত আমরা আলফা কণা বলে থাকি। এখান থেকে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে যে আলফা কণার সংকেত নিচের কোনটি, আলফা কণার সংকেত হচ্ছে যেটা 4/2 হিলিয়াম 2+, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসটাকে আমরা মূলত আলফা কণা বলে থাকি। তার মানে আলফা কণাটা তৈরি হচ্ছে হিলিয়াম থেকে,
কোত্থেকে তৈরি হচ্ছে? হিলিয়াম থেকে। কিভাবে তৈরি হচ্ছে? দুইটা ইলেকট্রনকে মাইনাস করতেছি, দুইটা ইলেকট্রনকে সরাই দিচ্ছি, সরাই দিলে একটা দ্বিধনাত্মক হিলিয়ামের নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এটাকে আমরা আলফা কণা বলতেছি। তার মানে এই যে হিলিয়ামে যে প্রোটন সংখ্যা, এই যে আলফা কণা, এটাতেও কিন্তু প্রোটন সংখ্যা সেম। কেননা হিলিয়াম থেকে আমরা শুধুমাত্র ইলেকট্রন সরাচ্ছি, প্রোটন সরাচ্ছি না। কথা বুঝতে পেরেছেন? হিলিয়াম থেকে যে আলফা কণাটা তৈরি হচ্ছে, এটা আমরা ইলেকট্রন সরানোর মাধ্যমে, দুইটা ইলেকট্রন সরানোর মাধ্যমে এই আলফা কণাটা তৈরি করতেছি। বাট প্রোটনের কিন্তু কোনো তারতম্য ঘটতেছে না, অর্থাৎ হিলিয়ামে যে প্রোটন সংখ্যা, এই যে আলফা কণাতেও কিন্তু প্রোটন সংখ্যা কি হবে? সেম হবে। কারণ কেন? হিলিয়াম থেকে শুধুমাত্র দুইটা ইলেকট্রন সরিয়ে যে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস পাচ্ছি, সেটাই আলফা কণা। অর্থাৎ এক্ষেত্রে আলফা কণা এবং হিলিয়ামে প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন নাই। পরিবর্তন চেঞ্জটা হচ্ছে দুইটা ইলেকট্রনের। কি এখানে দুইটা ইলেকট্রন কি আছে? কম আছে। ঠিক আছে। সো আমরা বলতে পারি যে নিচের কোনটির প্রোটন সংখ্যা আলফা কণার প্রোটন সংখ্যার সমান হবে? সেটা অ্যান্সার হবে কি? হিলিয়াম। কারণ হিলিয়াম থেকে আলফা কণা তৈরি হচ্ছে দুইটা ইলেকট্রন সরানোর মাধ্যমে, প্রোটন সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। কথা বুঝতে পেরেছেন? এই যে এই ট্রিক্স বিষয় থেকে কিন্তু এই কোয়েশ্চেনটা করা হয়েছে। আর আলফা কণার সংকেতটা মনে রাখবেন, ঠিক আছে? আর আলফা কণার বর জিজ্ঞেস করতে পারে, এক্ষেত্রেও কিন্তু সেম। সো আসেন এরপরে আমরা নেক্সট 16 নম্বর কোয়েশ্চেনের দিকে চলে যাব। 16 নম্বর কোয়েশ্চেনটা কিন্তু খুব মজার, যে এই কোয়েশ্চেন দিয়ে কিছু কোয়েশ্চেন থাকে, এই কোয়েশ্চেনগুলো বোঝার জন্য আপনাকে তিনটা সংকেত একটু মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? আমি আবারও বলতেছি, তিনটা সংকেত মনে রাখতে হবে। একটা প্রোটনের সংকেত, কি মনে রাখবেন? প্রোটন। কি ভাইয়া? প্রোটন। প্রোটনের সংকেত, প্রোটনের সংকেতটা হবে হচ্ছে 1,1p, এটা হচ্ছে প্রোটনের সংকেত। আরেকটা সংকেত মনে রাখবেন, সেটা হচ্ছে নিউট্রন। কি ভাই? নিউট্রন, প্রতীক আর কি। নিউট্রনটা হচ্ছে 10n, ঠিক আছে? আরেকটা হচ্ছে ইলেকট্রন, আরেকটা কি আছে? ইলেকট্রন। এই সংকেতগুলো কিন্তু এই রিয়েকশন টাইপের জিনিসগুলোর জন্য আপনার কাজে দিবে। ইলেকট্রনটা সংকেত হচ্ছে 0 -1e, ঠিক আছে? এই তিনটা প্রতীক আপনি মূল কণিকা সমূহের এই তিনটা প্রতীক আপনি একটু মনে রাখবেন। প্রোটনটা কি বললাম? 11p, আর নিউট্রনটা কি? 10n, আর ইলেকট্রনটা কি? 0 -1e। এই তিনটা জিনিস যদি মনে রাখতে পারেন, দেখেন এই যে কোয়েশ্চেনটা আমরা এখন সলভ করব, দেখেন এখানে একটা রিয়েকশন দেওয়া আছে, এই যে এখানে একটা রিয়েকশন দেওয়া আছে, এখানে একটা সাংকেতিক চিহ্ন দেওয়া আছে। এই সাংকেতিক চিহ্নে যে কোন জিনিসটা বসবে, এই জিনিসগুলো বের করার এই যে শর্টকাট নিয়ম, সেটা কিন্তু আমরা সবাই জানি। সেটা হচ্ছে আপনি যে উপরে বর সংখ্যা যে আছে, ডান পাশের বর সংখ্যার যোগফল বের করবেন, যোগফল, আর বাম পাশের বর সংখ্যার যোগফল কি হবে? সমান হবে। আবার ডান পাশের প্রোটন সংখ্যা এবং বাম পাশের প্রোটন সংখ্যার যোগফল কি করতে হবে? সমান করতে হবে। এটা হচ্ছে ট্রিক্স। সো আমরা যদি সমান করার ট্রাই করি, যে উপরের ক্ষেত্রে দেখি, বাম পাশের ক্ষেত্রে এখানে বর, এটার ক্ষেত্রে 12, এটার ক্ষেত্রে 3, তাহলে 12 আর 3 যোগ করলে হচ্ছে 15। তাহলে এই ক্ষেত্রেও এই যে ডান পাশে, এই ডান পাশেও কিন্তু আমাকে 15 করতে হবে, বাট ডান পাশে এখানে আমার 14 আছে, তাহলে 15 করার জন্য আর কত লাগবে বলেন তো? 1 লাগবে। সে একটা আপনি লিখবেন। সংখ্যাটা কিভাবে তৈরি হয় দেখেন। এরপর আসেন প্রোটন সংখ্যা সমান করতে হবে। তো প্রোটন সংখ্যা সমান করার জন্য এখানে 6 যোগফল বের করেন, আর এখানে 1, 6 আর 1 7, বাট এখানে অলরেডি 7 দেওয়া আছে, তার মানে এখানে নিচে কি হবে? 0 হবে প্রোটন সংখ্যা। তাহলে 10 কার সাথে মিলে দেখেন তো? এই যে নিউট্রনের সাথে মিলে, তার মানে 10 কি হবে? n হবে। সো নিঃসন্দেহে অ্যান্সারটা কি হবে? সি। আশা করি ভাই বুঝতে পেরেছেন। এখানে ট্রিক্সটা হচ্ছে কি, আমি আপনাকে বুঝাতে চাচ্ছি যে বাম পাশের বর সংখ্যার যোগফল এবং ডান পাশের বর সংখ্যার যোগফল সমান করতে হবে, আর বাম পাশের প্রোটন সংখ্যা এবং ডান পাশের প্রোটন সংখ্যা সমান করতে হবে। যদি সমান হয়ে যায়, তাহলে 0 বসিয়ে আপনি দেখবেন যে একটা প্রতীক মিলে যাবে। এই যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন থেকে যে কোনো একটা প্রতীক দেখবেন যে কি যাবে? মিলে যাবে। সো এটাই হবে আলটিমেটলি কি? অ্যান্সার। আশা করি ভাই বুঝতে পেরেছেন। সো এগুলো কিন্তু বোঝানোর কিছু নাই, খুব সহজ কতগুলো জিনিস। সো এরপর আসেন আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে যাব। নেক্সট কোয়েশ্চেনটা দেখেন, একটা গাণিতিক একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা অনেকবার এসেছে ভর্তি পরীক্ষায়, বাট আমরা কিন্তু অনেকে এই জিনিসগুলো কি করে ফেলি? মিস্টেক করে ফেলি। কারণ কেন? কারণ আমাদের প্র্যাকটিসটা কম। আমরা যত বেশি প্র্যাকটিস করব, তত বেশি আমাদের জিনিসগুলো মনে থাকবে। যেমন 17 নম্বর কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, যে এখানে বলা হচ্ছে রিডবার্গ ধ্রুবক আর এস দ্বারা প্রকাশ করা হলে
হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন, কথাগুলো খেয়াল করবেন, বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি কী হবে বা বিকিরিত হবে। সো আসেন, এখানে আপনাকে এই টাইপের গাণিতিক কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। আপনাকে কোন সিরিজ বলা হচ্ছে, কি লাইম্যান সিরিজ বলা হচ্ছে, না বামার, না প্যাশন, না ব্র্যাকেট, কোন সিরিজ বলা হচ্ছে, সিরিজটা খেয়াল রাখবেন। আরেকটা জিনিস কি খেয়াল রাখবেন, আপনাকে কি সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, না সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা বের করতে বলতেছে, এই দুইটা জিনিস খেয়াল রাখবেন। সো আমার কোয়েশ্চেন কিন্তু সর্বনিম্ন বলেছে, এবং সিরিজটা কি বলেছে, বামার সিরিজের ক্ষেত্রে আমাকে কি বের করতে হবে, তরঙ্গ সংখ্যা বের করতে হবে। সো এই ক্ষেত্রে আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে প্রথমে সিরিজ নিয়ে কাজ করব। কি সিরিজ, বামার সিরিজ। কি সিরিজ, বামার সিরিজ। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমরা n1 এর মান কত জানি, 2, কারণ প্রথম সিরিজটা কি লাইম্যান n1 এর মান কত, 1, বাট বামার সিরিজ হচ্ছে 2 নম্বর সিরিজ, সেজন্য n1 এর মান কত, 2। আর n2 এর মান কত হবে বামার সিরিজের ক্ষেত্রে, n1 এর মান যদি 2 হয়, n2 এর মান অবশ্যই 2 এর পর থেকে শুরু হবে। কোত্থেকে শুরু হবে, 2 এর পর থেকে শুরু হবে, এবং সে মানটা হবে কত, 3, 4, 5, এভাবে যেতে যেতে সর্বোচ্চ হবে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক সেম এখানে যদি প্রশ্ন আপনাকে লাইম্যান সিরিজ বলতো, তাহলে লাইম্যানের ক্ষেত্রে কি n1 এর মান কত, 1, আর n2 এর মান কত হবে, 1 এর পর থেকে 2 থেকে শুরু হবে, 2, 3 থেকে সর্বোচ্চ হচ্ছে কত, ইনফিনিটি। এভাবে কাজগুলো হয়। সো আসেন, আমাকে প্রশ্নে বলেছে বামার সিরিজ, তো আমরা দেখলাম বামার সিরিজ হচ্ছে 2 নম্বর সিরিজ। 2 নম্বর সিরিজের ক্ষেত্রে তার মানে n1 এর মান 2, আর n2 এর মান 2 এর পর থেকে শুরু হবে, তো 2 এর পর থেকে 3, 4, 5, এভাবে সর্বোচ্চ হচ্ছে ইনফিনিটি। তো আপনাকে যখন সর্বনিম্ন বলবে, যখন সর্বোচ্চ বলবে, সর্বোচ্চর ক্ষেত্রে সবসময় মনে রাখবেন n2 এর মানটা ইনফিনিটি হবে। যখন সর্বোচ্চ বলবে তখন n2 এর মানটা কত হবে, ইনফিনিটি হবে। আর যখন সর্বনিম্ন বলবে, যখন কি বলবে, সর্বনিম্ন বলবে, সেই ক্ষেত্রে হচ্ছে n2 এর মানটা প্রথমে যেটা আছে, n2 এর মানটা এই যে প্রথমে কোনটা আছে, 3, এই যে 3 হবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যে সিরিজটা আপনাকে স্পেসিফিক্যালি বলে দিবে, সেই সিরিজের ক্ষেত্রে n1 এর মান তো সবার জন্য পাবেন। লাইম্যানের ক্ষেত্রে n1 এর মান 1, বামারের ক্ষেত্রে n1 এর মান 2, তারপরে প্যাশনের ক্ষেত্রে n1 এর মান 3, অর্থাৎ n1 এর মানগুলো আপনি জানবেন হচ্ছে সিকোয়েন্সি। বাট সর্বনিম্ন এবং সর্বোচ্চ এটার ক্ষেত্রে গিয়ে হচ্ছে n2 এর মান সর্বনিম্ন হবে। n2 এর মান প্রথমে যেটা, এটা হচ্ছে সর্বনিম্ন, আর সর্বোচ্চ যখন বলবে সেটা ইনফিনিটি। সো আমরা এই কোয়েশ্চেনের ক্ষেত্রে বামার সিরিজের জন্য n1 এর মান পাবো 2, আর যেহেতু সর্বনিম্ন বলেছে সেক্ষেত্রে n2 এর মান পাবো কত, 3, কত পাবো, 3। সো এখন n1 এর মানও জানেন, n2 এর মানও জানেন, সো তরঙ্গ সংখ্যা বের করাটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। সো তরঙ্গ সংখ্যা বের করার সূত্র কি বলেন তো, তরঙ্গ সংখ্যা বের করার সূত্র হচ্ছে নিউ বার ইজ ইকুয়াল টু RH, কি তরঙ্গ সংখ্যা ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কোয়ার মাইনাস কত, 1/n2 স্কোয়ার। সো এই ক্ষেত্রে জাস্ট মানটা বসিয়ে দিবেন। RH n1 এর মান কত, বামারের ক্ষেত্রে 2, 1/2 স্কোয়ার, আর এদিকে n2 সর্বনিম্ন বলেছে এই জন্য আমরা 3টাকে নিচ্ছি, সো 3 স্কোয়ার। সো এই ক্ষেত্রে যদি আপনি মান বের করেন, সেটার অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে 5/36 RH, লসাগু করে এই অ্যান্সারটা পাবেন। সো এখানে আসলে গাণিতিকটা করে দেওয়াটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে আপনি সর্বনিম্ন বললে কোন মানটা ধরবেন n2 এর ক্ষেত্রে, সর্বোচ্চ বললে কোনটা ধরবেন। আমি তো আপনাকে চোখ বন্ধ করে বলে দিয়েছি, যখন সর্বোচ্চ বলবে সব সময় n2 এর মানটা কত হবে, ইনফিনিটি হবে। যখন সর্বনিম্ন বলবে তখন একদম n2 এর মান যেটা প্রথমে স্টার্ট হয় সেটা হবে সর্বনিম্ন মান। আশা করি ভাই বুঝতে পেরেছেন। আমরা 18 নম্বর কোয়েশ্চেনটা সলভ করব। 18 নম্বর কোয়েশ্চেনটা দেখেন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ এর ঘনমাত্রার একটা মান দেওয়া আছে 4.0 × 10⁻5 মোল পার লিটার, এবং এই তাপমাত্রায় বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল KSPর মান
মোল স্কোয়ার পার লিটার ইনভার্স টু এককে কত, এটা আমাকে বের করতে হবে। অর্থাৎ দ্রাব্যতা গুণফলের মানটা বের করতে হবে, ক্যাসপি এর মানটা বের করতে হবে। তবে এখানে একটা বোঝার বিষয় হচ্ছে এই টাইপের কোয়েশ্চেনগুলোতে এখানে কিন্তু আপনাকে সম্পৃক্ত দ্রবণ বলেছে। কি বলেছে? সম্পৃক্ত দ্রবণ। সো সম্পৃক্ত দ্রবণের কিন্তু বা একটা শর্ত আছে। আমরা জানি সম্পৃক্ত দ্রবণের শর্তটা কি বলুন তো? কে আইপি ইজ ইকুয়াল টু কি কত হবে? কে এসপি। অর্থাৎ সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফলের মান কি হবে? সমান হবে। এখানে যে আপনাকে দ্রাব্যতা গুণফল বের করতে বলা হয়েছে, বাট এখানে গণমাত্রা দেওয়া আছে। কি দেওয়া আছে? গণমাত্রা। সো গণমাত্রার ক্ষেত্রে কিন্তু আমরা আয়নিক গুণফলটা ইজিলি বের করতে পারি, বাট এখানে দ্রাব্যতা গুণফল আপনাকে বের করতে বলা হয়েছে। সো দ্রাব্যতা গুণফল বের করতে বলা হয়েছে, এটা নিয়ে আমরা টেনশন করার কিছু নেই। কারণ হচ্ছে এটা যেহেতু সম্পৃক্ত দ্রবণ, এটা যেহেতু কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল কি হয়? সমান হয়। সো আমরা যে কোনো একটা বের করলেই চলবে। সো আমরা কিভাবে বের করতে পারি? বের করাটা খুব ইজি। আমরা যদি দ্রাব্যতা গুণফলটা বের করি, বেরিয়াম সালফেট, এটা আগে রিয়েকশনটা আমরা লিখব। বেরিয়াম সালফেট এটা হবে বেরিয়াম 2 প্লাস প্লাস হচ্ছে SO4 কত? 2 মাইনাস। ঠিক আছে? সো এটাকেও আমরা এস ধরবো, এটাকেও এস ধরবো। সো আমরা কে এস পি ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে এস ইন্টু এস। তো এস এর মান কত? এই যে গণমাত্রা যেটা 4.0 ইন্টু 10 ইনভার্স 5 ইন্টু 4.0 ইন্টু কত হবে? 10 ইনভার্স 5। তাহলে এখানে কত হবে? 4 মানে 4 4 16 ইন্টু 10 ইনভার্স 5। বাট আমাদের অপশনে কিন্তু 16 আকারে নাই, আছে কি 1.6 আকারে। সো 16কে যখন সরি এটা -10 হবে। 5 5 কত? এখানে 10 ইনভার্স 5, এখানে 10 ইনভার্স 5, সো 10 ইনভার্স 10 হবে। সো আমাদের এখানে 16 আকারে নাই, আসে হচ্ছে 1.6 আকারে। তো 16কে 1.6 আকারে যখন করবেন আপনি, সেই ক্ষেত্রে এই 10 থেকে 1 কমে যাবে, 10 আকারে প্রকাশ করতে গেলে এখানে 16কে 1.6 করবেন ইন্টু, আর এখানে 10 ইনভার্স 10 আছে না, এটা হয়ে যাবে কত? 10 ইনভার্স 9। সো অ্যান্সারটা হবে এই যে অপশনে যেটা আছে 1.6 ইন্টু 10 ইনভার্স 9। অর্থাৎ এখানে যেহেতু এটা সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল এবং আয়নিক গুণফল দুটাই সমান। সো যে কোনো একটা বের করলে কিন্তু আপনার হয়ে যাবে। এই কোশ্চেনে আপনাকে আয়নিক গুণফল বের করলেও কিন্তু সেম মানটা আসতো। ঠিক আছে? যেহেতু এটা কি দ্রবণ? সম্পৃক্ত দ্রবণ। আশা করি বুঝতে পেরেছেন। এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা অনেক প্র্যাকটিস করেছি এসএসসি লেভেলে, এসএসসি পরীক্ষার আগে। সো এই জিনিসগুলো নিয়ে আর বিস্তারিত বললাম না। ঠিক আছে? এরপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনটা দেখেন। নেক্সট কোয়েশ্চেনের ক্ষেত্রে দেখেন, নেক্সট কোয়েশ্চেনের দুইটা সূত্র আমাদেরকে মনে রাখতে হবে। এই দুইটা সূত্র আমাদের খুব কাজে দেয়। 19 নম্বর কোয়েশ্চেনে চলে যাব, যে বুরের তত্ত্ব অনুসারে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ ও শক্তি হল যথাক্রমে কত? তো এখানে দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধ বের করতে বলা হয়েছে। আমরা কিন্তু ব্যাসার্ধ এবং শক্তি হল বা শক্তির পরিমাণটা বের করার জন্য দুই ধরনের সূত্র জানি। তবে এই টাইপের কোয়েশ্চেনগুলো অনেকেই স্কিপ করে যান। কেন জানেন? কারণ হচ্ছে এখানে দুইটা জিনিস, ব্যাসার্ধ বের করতে হবে, আবার শক্তির হল বের করতে হবে। অর্থাৎ শক্তির মানটা বের করতে হবে একবার, ব্যাসার্ধের মানটা বের করতে হবে একবার। এর জন্য দুইটা বের করতে গিয়ে অনেকের সময় নষ্ট হয়ে যায়। এর জন্য অনেকেই এই কোয়েশ্চেনগুলো লাস্টের দিকে রেখে দেন। বাট এই কোয়েশ্চেনগুলো খুব ইজি। কেননা কারণ এখানে দেখেন, আপনি দুইটা মান বের করার দরকার নেই। আপনি যদি ব্যাসার্ধের মানটা সঠিকভাবে বের করতে পারেন, এই যে দেখেন ব্যাসার্ধের মানটা যদি আপনি সঠিকভাবে বের করতে পারেন, সো শক্তিরটা আর বের করার দরকার নেই। কারণ চারোটা টার্ম, চারটা অপশনে কিন্তু চারটা ভিন্ন ভিন্ন, একই কোনো কিছু দেওয়া থাকবে না। কারণ এই টাইপের কোয়েশ্চেনগুলো যে বড়, এগুলো যারা কোয়েশ্চেন করে তারাও কিন্তু জানে। সো এই জন্য আপনাকে ওভাবে দেয়। বাট অনেকেই কিন্তু এই জিনিসটা চিন্তা করেন না। এখানে আপনাকে দুইটা বের করার দরকার নেই। আমি যদি শুধু শক্তি স্তরের একটা ব্যাসার্ধটাও বা শক্তির হলটা যে কোনো একটা যদি আপনি সঠিকভাবে বের করতে পারেন, তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবেন। যেমন ব্যাসার্ধর ক্ষেত্রে আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে কি বলেন তো? RN ইজ ইকুয়াল টু R1 ইন্টু কত? N স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। আর শক্তির হলের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে E2 ইকুয়াল টু EN ইজ ইকুয়াল টু E1 বাই কত? N স্কোয়ার। এটা হচ্ছে সূত্র, E1 বাই কত? N স্কোয়ার। তো এই ক্ষেত্রে আপনাকে এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আপনাকে R1 এবং E1 এর মানটা জানতে হবে। ভালো করে খেয়াল করেন, R1 এবং কিসের মান জানতে হবে? E1।
R1 হচ্ছে প্রথম শক্তি স্তরের ব্যাসার্ধ, আর E1 হচ্ছে প্রথম কক্ষপথের কী ভাই শক্তি। এই দুইটা মান মুখস্থ করতে হবে এবং এইগুলা বিভিন্ন এককে মুখস্থ করতে হবে। কি এককে? বিভিন্ন এককে মুখস্থ করতে হবে, কারণ ব্যাসার্ধটাকে আমরা বিভিন্ন এককে মিটারে জানি, অ্যাংস্ট্রম এককে জানি, অর্থাৎ বিভিন্ন এককে R1 এর মানটা আপনাকে মনে রাখতে হবে, কারণ অপশনে আপনাকে অ্যাংস্ট্রম দেওয়া থাকতে পারে বা মিটারে বার করতে হতে পারে, বিভিন্ন এককে দেওয়া থাকতে পারে। সো এই জন্য R1 এর মানটা আপনি বিভিন্ন এককে মনে রাখবেন। যেমন এখানে অপশনগুলোতে ব্যাসার্ধটা কোন এককে আছে? অ্যাংস্ট্রম এককে। সো আমাকে ব্যাসার্ধের মানটা অ্যাংস্ট্রম এককে বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে যে R1 প্রথম কক্ষপথের যে ব্যাসার্ধ সেটা অ্যাংস্ট্রমের মানটা আমরা জানি, আমাকে বের করতে হবে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ। সো দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কী হবে? R2 = R1 ইন্টু এই যে n এর মান কত বসছে দ্বিতীয় কক্ষপথে 2, তার মানে 2 স্কোয়ার মানে কত 4, তার মানে হচ্ছে 4R1। আর R1 এর ক্ষেত্রে অ্যাংস্ট্রম প্রথম কক্ষপথের ব্যাসার্ধের মান অ্যাংস্ট্রম এককে হচ্ছে মনে রাখবেন 0.301, তার মানে হবে 4 × 0.5301 কত অ্যাংস্ট্রম। এটা গুণ করে আপনি জাস্ট এখানে দেখবেন কোনটা মিলে সেটাই হবে। দেখবেন যে কোনো একটা স্পেশালি হচ্ছে আপনার মিলবে হচ্ছে যেটা মিলে সেটাই হচ্ছে আপনার সঠিক অ্যান্সার, ঠিক আছে। তবে এখানে সঠিক অ্যান্সারটা দেওয়া নাই, কারণ 01 এক্ষেত্রে গুণ করলে আপনার অ্যান্সারটা দাঁড়াবে হচ্ছে, আপনি যদি দশমিকে একবারে কনভার্ট করেন সেটা হবে হচ্ছে 2.1204 কত অ্যাংস্ট্রম, এটা হবে। সো এটা কোন নম্বর অপশন আছে? বি নাম্বার অপশন। সো এটাই হবে আমার অ্যান্সার। আপনার বাকি যে শক্তি হল E1 আর দ্বিতীয় কক্ষপথের যে শক্তি হল এটা আর বের করার দরকার নেই, কারণ এখানে অপশনে দেখেন চারোটা ভিন্ন ভিন্ন। সো যে কোনো একটা যদি আপনি সঠিকভাবে বের করতে পারেন তাহলে এই টাইপের কোয়েশ্চেনগুলো আপনি ইজিলি সলভ করতে পারবেন। তবে অবশ্যই সূত্রগুলো মনে রাখবেন। পাশাপাশি আমি আপনাকে যে জিনিসটা বলেছি R1 এবং E1 এর মানটা বিভিন্ন এককে মনে রাখবেন। এখানে R1 এর মানটা হচ্ছে অ্যাংস্ট্রম এককে, প্রথম কক্ষ 0.5301 অ্যাংস্ট্রম। জাস্ট 4 দিয়ে গুণ করে এটাকে সুন্দর করে অপশনের সাথে যেটা মিলে সেটা বের করে দিলেই হবে, বাকি শক্তি হলটা আপনার দেখারও দরকার নাই। এরপর আসেন ভাই নেক্সট আমরা যে কোয়েশ্চেনগুলো সলভ করবো সেটা হচ্ছে দেখেন এখানে 21, 22, 23, 24 এই কোয়েশ্চেনগুলো কিন্তু একটা টপিক থেকে করা কোয়েশ্চেন। আবার বলতেছি 21, 22, 23, 24 এই চারটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনগুলো করাইছে মূলত কঠিন যোগের বিশোধন এবং তরল যোগের বিশোধনে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি এখান থেকে কোয়েশ্চেনগুলো করাইছে। সো এইগুলা কোয়েশ্চেনগুলো সলভ করার আগে আমি আপনাকে কিছু জিনিস একটু আপনাকে আলোচনা করে দিই যাতে আপনার সুবিধা হবে। দেখেন এখানে দেখেন কঠিন যোগের বিশোধনের কিছু প্রসেস আছে, তরল যোগের বিশোধনের কিছু কি আছে প্রসেস আছে। একটা জিনিস এক কথায় মনে রাখবেন, তরল যোগের যে বিশোধনের যে পদ্ধতি আছে সবগুলাতে পাথন আছে, অর্থাৎ পাথন টাইপের যেগুলো আছে, কথাগুলো খুব ভালো করে খেয়াল করেন, পাথন টাইপের যেগুলো আছে সবগুলো হচ্ছে তরল যোগের বিশোধনের পদ্ধতি। যেমন দেখেন পাতন, আংশিক পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, অর্থাৎ সবগুলা পাতন হচ্ছে তরল যোগের বিশোধনের কিভাবে পদ্ধতি, এক্সেপ্ট ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন কথাটা বোঝার ট্রাই করেন, অর্থাৎ যেসব পদ্ধতিতে পাতন ওয়ার্ডটা পাবেন, পাতন মানেই হচ্ছে তরল যোগের বিশোধনের পদ্ধতি, এক্সেপ্ট কি ঊর্ধ্বপাতনটা হচ্ছে কঠিন যোগের বিশোধন। এই ঊর্ধ্বপাতনটা বাদ দিয়ে আর যত পাতন আছে সবগুলা মনে রাখবেন কি তরল যোগের বিশোধনের পদ্ধতি। যেমন পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, সবগুলোতে পাতন আছে না? পাতন থাকলেই সেটা তরল যোগের বিশোধনের পদ্ধতি, অ্যাকসেপ্ট কোন পাতন? ঊর্ধ্বপাতন। এটা বুঝে গেছেন। এরপরে আরেকটা জিনিস বুঝে নেন এখন, এই কঠিন যোগের বিশোধন এবং তরল যোগের বিশোধনে দুইটা জিনিস কমন। দেখেন বাষ্পপাতন এবং দ্রাবক নিষ্কাশন, বাষ্পপাতন এবং কি দ্রাবক নিষ্কাশন দুইটাতেই আছে, খুব ভালো করে খেয়াল করেন। বাষ্পপাতন এবং দ্রাবক নিষ্কাশন দুইটাতেই কি কমন, এটা মনে রাখবেন। এইটুকু মনে রাখতে পারলে বাকি এই টাইপের এই টপিক থেকে যত কোয়েশ্চেন আসুক আপনি ইজিলি সলভ করতে পারবেন। কথাগুলো বুঝে ট্রাই করেন। তরল যোগের বিশোধন মানেই এখানে পাতন থাকবে, পাতন ওয়ার্ডটা পাবেন, পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, সমস্ফুটন পাতন, বাষ্প পাতন, ঠিক আছে। অ্যাকসেপ্ট কোন পাতন? ঊর্ধ্বপাতনটা হচ্ছে কঠিন যোগের বিশোধন। ঊর্ধ্বপাতন বাদ দিয়ে আর যত পাতন আছে সবগুলো তরল যোগের বিশোধনের প্রসেস, ঠিক আছে। পাশাপাশি কঠিন যোগের বিশোধন এবং তরল যোগের বিশোধনের মধ্যে
বাষ্পপাতন এবং দ্রাবক নিষ্কাশন দুইটাতেই আছে। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, ক্যালাসন আর কঠিন যৌগে আর কি কি আছে, ক্যালাসন, আংশিক ক্যালাসন, পরিস্রাবন এবং ক্রোমাটোগ্রাফি। পরিস্রাবন এবং ক্রোমাটোগ্রাফি কঠিন যৌগের বিশোধন, ঠিক আছে। সো এই জিনিসটা এইভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে দেখবেন এগুলো আপনার মুখস্থ করারই দরকার নাই, ঠিক আছে। সো আসেন এখন কিন্তু আমি খুব ইজিলি এই টাইপের কোয়েশ্চেনগুলো সলভ করতে পারবো। বলা হচ্ছে কোন প্রক্রিয়াটি কঠিন যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয় না। কোন প্রক্রিয়াটি কি যৌগের কঠিন যৌগের বিশোধন। তো দেখেন খুব ইজিলি বাইরের কথাগুলো চিন্তা করেন। আমি বলেছি সব পাতন তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয়। কথাটা খেয়াল করেন, সব পাতন কি তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয়, অ্যাকসেপ্ট কি পাতন, ঊর্ধ্বপাতন। সো আমাকে কোয়েশ্চেনে বলা আছে কঠিন যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয় না কোনটা, এই যে পাতন, এই পাতনটা ব্যবহার করা হয় তরল যৌগের বিশোধনের ক্ষেত্রে। সো ইজিলি বুঝতে পারবেন, আর মুখস্থ করার দরকার নেই। 22 নম্বরটা দেখেন কোন প্রক্রিয়াটি তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয়। তাহলে আমি আপনাকে বলেছি তরল যৌগের বিশোধনের জন্য সব পাতন আছে, এরকম যত পদ্ধতি আছে, পাতন, আংশিক পাতন, নিম্নচাপ পাতন, সমস্ফুটন পাতন, সব পাতন তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করে, অ্যাকসেপ্ট কোন পাতন, ঊর্ধ্বপাতন। সো দেখেন কোন প্রক্রিয়াটি তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয়, তরল যৌগের বিশোধনের জন্য কোনটা ব্যবহার করা হয়। তাহলে এখানে অনেকগুলো আছে, এই যে দেখেন এটা হবে হচ্ছে তরল ব্যবহার করা হয় না, এভাবে কোয়েশ্চেনটা, এই যে তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয় কি, এই যে পাতন, কোন নাম্বার পাতন, ক্যালাসন, ঊর্ধ্বপাতন, পরিস্রাবন, এগুলা কোন পদ্ধতিতে কঠিন যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। সো কমন জিনিস পাতন আছে, এরকম সব কিছুই তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয়, অ্যাকসেপ্ট ঊর্ধ্বপাতন। এরপর 23 নম্বর কোয়েশ্চেনটা দেখেন যে কোন প্রক্রিয়াটি কঠিন যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয়, কঠিন যৌগের বিশোধনের জন্য কোনটা ব্যবহার করা হয়। তাহলে দেখেন পাতন ব্যবহার করা হয় কিসের জন্য, তরল, আংশিক পাতনও তরলের জন্য, বাষ্পপাতনও তরলের জন্য, শুধুমাত্র ঊর্ধ্বপাতনটা অ্যাকসেপ্ট যেটা কঠিন যৌগের বিশোধনের জন্য কি করা হয়, ব্যবহার করা হয়। দেখছেন ওই একটা কথাতেই আপনি সব কিছু খুঁজে পাবেন। এরপরটা দেখেন যে কোন প্রক্রিয়াটি কঠিন যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয় না, কঠিন যৌগের বিশোধনের জন্য কোনটা ব্যবহার করা হয় না, এটার অ্যান্সারটা আপনারা দিবেন, ঠিক আছে। সো এটা আমি আর বললাম না, এটার অ্যান্সারটা আপনারা করেন। আর এরপরে 25 নম্বর কোয়েশ্চেনটা সর্বশেষ কোয়েশ্চেন দেখেন উপশক্তি স্তর পি এর জন্য এল ও এম এর মান যথাক্রমে কত, উপশক্তি স্তর পি এর জন্য। সো আমরা জানি উপশক্তি স্তর আছে 4টা, এস, পি, ডি, এফ। এস এর ক্ষেত্রে 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2, এফ এর ক্ষেত্রে কত 3। সো এস এর ক্ষেত্রে পি এর ক্ষেত্রে যখন 1, পি মানে কত এল, সো এল মানেও কত হবে 1, আর এল 1 মানে এম এর মান কত হবে প্লাস এল থেকে 0 সহ মাইনাস এল পর্যন্ত, তার মানে কত হবে +1 +1 0 -1। সো অ্যান্সারটা আলটিমেটলি কত হবে, এই যে এ অপশনটা 1 1 0 -1। সিম্পল জিনিস, ঠিক আছে। আশা করি ভাই বুঝতে পেরেছেন। এই টাইপের কোয়েশ্চেনগুলো একদম বেসিক, তারপরে জাস্ট আমি আপনাকে একটু ধারণা দিয়ে দিলাম। আর এইখানে যে জিনিসটা বোঝালাম সব পাতন তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হবে অ্যাকসেপ্ট ঊর্ধ্বপাতন। আর দুইটা জিনিস কমন আছে, কমন দুইটা মনে রাখবেন, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি অলরেডি। কোন দুইটা জিনিস কমন সেটা এখন কমেন্ট করেন দেখি আপনার মনে আছে কিনা না দেখে। সো টুডে আপ টু দিস, আজকের এই পর্বের মাধ্যমে আমরা গুণগত রসায়ন চ্যাপ্টারের টপ 25 কোয়েশ্চেনটাকে আমরা দ্বিতীয় পর্বে আপনাদের জন্য শেয়ার করেছিলাম। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস বোঝার জন্য। যারা দুইটা পর্ব শেষ পর্যন্ত দেখেছেন আপনারা অবশ্যই ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করবেন যে এই দুইটা পর্বগুলো কেমন ছিল। আমরা পরবর্তী আরেকটা চ্যাপ্টারের টপ 25 কোয়েশ্চেন নিয়ে আমরা খুব দ্রুতই আপনাদের সঙ্গে হাজির হব। সেই পর্যন্ত অ্যাডমিশন সায়েন্স একাডেমির সঙ্গেই থাকবেন। ওকে ভাই, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।